আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান, ইসরায়েল এবং আমেরিকা এখানে যে যুদ্ধ, এই যুদ্ধের বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলর মের্জ বেশ কিছু বিষয় তিনি বলেছেন। এর আগে তিনি এমনভাবে ইউরোপিয়ান দেশগুলো অনেকেই অনেকভাবে কথা বলেছেন, কিন্তু জার্মান চ্যান্সেলর তিনি এভাবে তেমন কোনো কথা বলেননি। তবে এখানে কিছুদিন মানে 2-3 দিন আগে একটা যে বিষয় আমরা জানতাম সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে একটা অভিযান চালানো হবে। সেই অভিযান চালানো উপলক্ষে তারা ভূমধ্যসাগরে তাদের নৌবাহিনী পাঠাবে এবং সেইটা তাদের সংসদে পাশ হইতে হবে। তারপর এইটা তারা করতে পারবে বা অনুমোদনটা পাওয়ার পর তারা পাঠাইতে পারবে, কিন্তু তারা এটা নিশ্চিত যে সংসদে অবশ্যই পাশ হবে এবং সেজন্য তারা পূর্ব থেকেই সে কার্যক্রমগুলো চালিয়ে নিছে যাতে সময়টা ক্ষেপণ না হয়। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে জার্মান চ্যান্সেলর তিনি ইরান আমেরিকার যুদ্ধে কিন্তু ধীরে ধীরে নিজেকে ভিতরে নিচ্ছেন, অন্তর্ভুক্ত করতেছেন আর কি। যেটা পাকিস্তানকে দেখছি আমরা, তারা নেগোসিয়েশনের জন্য আহ বিভিন্নভাবে কাজ করতেছেন। তো জার্মান চ্যান্সেলর তিনি যে সকল বিষয়গুলো আলোচনা করেছেন তাতে মনে হচ্ছে যে তিনি ভিতরে ঢুকতেছেন আর কি এই যুদ্ধটার। তো এখানে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ইরানিরা যে খুব দক্ষতার সাথে আলোচনা করছে তা স্পষ্ট। তার ভাষায় ইরানিরা যে ধরনের ইরানিরা যে ধারণার চেয়েও বেশি শক্তিশালী তা স্পষ্ট। ইরানিরা যে প্রত্যাশার চেয়ে স্পষ্টতেই বেশি শক্তিশালী তা যেমন স্পষ্ট, তেমনি আলোচনার টেবিলে আমেরিকানদের যে কোনো ধরনের সত্যিকারের কনভিন্সিং কৌশল নেই, সেটাও খুবই স্পষ্ট। তিনি এখানে উল্লেখ করতেছেন যে ইরানিরা তারা অনেক বেশি কৌশলী। তারা যে নেগোসিয়েশন গুলো করতেছে এখানে তাদের নেগোসিয়েশনের কৌশলটা খুবই শক্তিশালী, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। তিনি আরো উল্লেখ করেছেন যে ইরানিদের দ্বারা যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে। ইরানি নেতৃত্বের দ্বারা, বিশেষ করে তথাকথিত বিপ্লবী রক্ষী বাহিনীর দ্বারা একটি গোটা জাতি অপমানিত হচ্ছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যে অপমানিত হচ্ছে, সে একটা বর্তমানে বিশ্বের শক্তিধর দেশ, তার উপরে আর কোনো শক্তিধর দেশ নেই, এটাই আমরা জানি। এবং তাকে যে এইভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তাতে তিনি বলছেন যে আমেরিকানরা অপমানিত হচ্ছে, মানে পুরা জাতি অপমানিত হচ্ছে। সেটা কার কাছে? তথাকথিত, তিনি বলেছেন তথাকথিত বিপ্লবী রক্ষী বাহিনী, মানে আইআরজিসির কথা বলেছেন। তো সেটাই যদি হয় তাহলে এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় জড়িত। তারা কিন্তু এখনো দাবি করে আসছে যে তারা শক্তিধর, বিশ্বের অন্যতম একজন শক্তিধর। আর আর ইরান হচ্ছে তথাকথিত একটা রক্ষী বাহিনী আছে সেখানে। তো তাদের কাছে তারা কিন্তু কখনোই হেরে যেতে চাবে না। হেরে যেতে যদি না চায় তাহলে তাদেরকে কি করতে হবে? যুদ্ধে জয় হতে হবে। যুদ্ধে জয় করতে হলে সেখানে তাদেরকে তাদের যত শক্তি আছে, যত ধরনের মিত্র আছে, সবগুলো মিলে তারা একটা সময় লাফিয়ে পড়বে, এই শুধুমাত্র ইরানকে পরাজিত করার জন্য। তো তার এই কথাগুলো আমার যেটা ধারণা, যে সামনে হচ্ছে যুদ্ধ আরো বেশি শক্তিশালী ভাবে রূপ ধারণ করবে এবং উম, ইরানকে যে কোনো ভাবে তারা পরাজিত করার চেষ্টা করবে। তিনি আরো বলেছেন যে ইরানে এ ধরনের সংঘাতের সমস্যাটা সবসময়ই যেটা হয়, শুধু সংঘাতে ঢুকলেই হবে না, আবার এখান থেকে বেরিয়েও আসতে হবে। মানে ইরানে যে সংঘাতটা চলতেছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তিনি উল্লেখ করে বলছেন যে এই যে সংঘাতটা শুরু হয়েছে, এই সংঘাতটা তো শুরু হলো, কিন্তু এই সংঘাতটা থেকে কিভাবে বের হয়ে আসতে হবে সেই জিনিসটা বা সেই কৌশলটাও থাকা লাগবে। কিন্তু এখন তিনি বলতেছেন যে আমার মাথায় ঢুকতেছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে কিভাবে বের হয়ে আসবেন। তিনি এটাও উল্লেখ করেছেন যে যুদ্ধ শুধু লাগানোর পর আফগানিস্তানে যে 20 বছর ধরে আমরা যে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি দেখেছি, সেটা কিন্তু আমাদের একটা উদাহরণ। ইরাকের কথাও তিনি উল্লেখ করেছেন যে ইরাকেও একই অবস্থা হয়েছে। উম, বুশের সময় যখন হচ্ছে সাদ্দাম হোসেনকে যখন পরাজিত করা হয়, সেখানে কিন্তু অনেক দিন যুদ্ধ চলছে, এখনো সে দেশটার নাজুক অবস্থা চলতেছে। তো এই জিনিসগুলো তিনি বলেছেন যে কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে সে কৌশলটা জানা থাকতে হবে, কিন্তু সে কৌশলটা এখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারতেছে না।
তো এইসব দিক থেকে যেটা বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আহ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে মিত্র আছে সেই মিত্রগুলোকে নিয়ে তারা হচ্ছে ইরানের উপরে আরো ঝাঁপিয়ে পড়বে। এখানে একটা বিষয় আছে যে এই মের্স, জার্মান চ্যান্সেলর তিনি এটাও উল্লেখ করছেন যে হচ্ছে ইউএস বা ইসরায়েল তারা পারতো অল্প কয়েকদিনের ভিতরে এই সমস্যাটা সমাধান করতে, কিন্তু তারা এটা করতে পারেনি। তো তিনি এটা উল্লেখ করছেন যে ইউরোপিয়ান সাইড থেকে আমরা চেষ্টা করে দেখব যে আমরা এটা পারি কিনা, তবে কতটা পারবো নিশ্চিত না। তো এখানে দেখেন যে যুদ্ধের পরিস্থিতিটা কোন পর্যায়ে চলে গেছে, যে জার্মান চ্যান্সেলর তিনি কিন্তু একটা সময়ের, বর্তমানে যেমন হচ্ছে আমেরিকা এবং চীন তারা যেরকম ক্ষমতা ধরা অবস্থায় আছে, একটা সময় কিন্তু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে কিন্তু রাশিয়া এবং জার্মানি সেরকম একটা অবস্থায় ছিল। তো জার্মান চ্যান্সেলর যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, যে এই যুদ্ধের পরিস্থিতিটা এখন বর্তমানে কোনো একটা স্বাভাবিক অবস্থায় নাই, কোনো একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে এটাকে সমাধান করা যাবে সেই পরিস্থিতিতেও নাই, তার কথাই কিন্তু সেই জিনিসটা উঠে আসতেছে। তো সামনের দিনগুলোতে সবগুলো দেশেই চেষ্টা করবে যে কিভাবে এটা সমাধান আনা যায়, কিন্তু কতটুকু সমাধান আনা যাবে সেটা তারা এখনো নিশ্চিত না। তো এই জিনিসগুলো কিন্তু খুবই অশনি সংকেত দিচ্ছে যে সামনে কি হবে। আহ এখানে আরো একটা বিষয় আছে যে ট্রাম্প যে পাকিস্তানে দূত যে সফর বাতিল করলো, এ করার পরে ইরান বিষয় নিয়ে তিনি আলোচনা করতেছিলেন তাদের যে শীর্ষ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা তাদের সঙ্গে। এই বৈঠকে তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে যে ইরানের যে বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে বা সেখানে একটা মানে কোনো ধরনের মানে পরিষ্কার কোনো কিছু না, যুদ্ধবিরতিও আছে আবার যুদ্ধ যুদ্ধ ভাবও আছে, এই যে একটা বর্তমান অবস্থা বিদ্যমান আছে, এইখান থেকে উঠে আসার জন্য সেখানে সম্ভাব্য কি আহ আবার হামলা শুরু করবে কিনা এ বিষয় নিয়েও তারা সেখানে আলোচনা করেছে। আর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এমবিজেড এর উপদেষ্টা আনোয়ার গার্গাস তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান একটা পরাশক্তির মতো আচরণ করছে। তো তিনি বলতেছেন যে ভাবুন তো তাদের কাছে যদি এই পারমাণবিক অস্ত্রটা থাকতো তাহলে তা আরো কি অবস্থা হইতো। তিনি এই কথা আরো উল্লেখ করেছেন যে আমি বিশ্বাস করি যে উপসাগরীয় দেশগুলোর জন্য মূল বিপদটা হলো ইরানের হুমকি, মানে ইরানকে তারা দেখতেই পারে না, ইরানের হুমকি তারা বলতেছে, তারা সবসময় সাফাই গাইতেছে আমেরিকার পক্ষে। তিনি বলতেছেন যে আমার আমার মতে এটি এই অঞ্চলে আমেরিকার ভূমিকাকেও শক্তিশালী করছে, আজ এই অঞ্চলে আমেরিকার ভূমিকা কম নয় তার মতে। তিনি বলতেছেন যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমেরিকার ভূমিকাগুলো, কারণ আমেরিকার ভূমিকা শুধু সামরিক স্থাপনা বা জাতীয় কোনো কিছুর মধ্যেই সীমাবদ্ধ নয়। আমেরিকার ভূমিকা হলো একটি প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকার ভূমিকা হলো রাজনৈতিক সমর্থন, আমেরিকার ভূমিকা হলো অর্থনৈতিক ও আর্থিক সম্পৃক্ততা। তাহলে একটা দেখেন এই দেশগুলো যে তারা মানে কিভাবে চিন্তা করে, তারা নিজেদের কিন্তু প্রচুর পরিমাণে সয় সম্পত্তি আছে, তারা চাইলে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে, কিন্তু আমেরিকা এমন ভাবে তাদেরকে ওয়াশ করছে যে তারা আমেরিকা ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারে না। অর্থনৈতিক বলেন, প্রতিরক্ষা বলেন, সামরিক বলেন, জাতীয় নিরাপত্তা যা যা আছে সবকিছু তারা আমেরিকাদের উপরে ছড়াই দিছে। তো আমেরিকা ছাড়া তারা কিছুই চিন্তা করতে পারে না, আমেরিকার প্রতি সর্বোচ্চ ধরনের সমর্থন তাদের আছে। সে কারণে সামনের দিনগুলোতে আরো খারাপ অবস্থা হবে, বোঝাই যাচ্ছে আর কি। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু রাশিয়া পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসলে রাশিয়া পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এটা করাটা স্বাভাবিক। এখানে একটা বিষয় আমরা দেখি যে সিরিয়ায় যে বাশার আল আসাদ, সে বাশার আল আসাদের পতন যখন হলো তখন কিন্তু সে রাশিয়ায় চলে গেল। মানে রাশিয়ার যে সমর্থন এটা কিন্তু খুব নিবিড় সমর্থন থাকে, মানে স্বার্থ যদিও আছে, স্বার্থের বাইরেও কিছু কিছু বিষয় এখানে লক্ষ্য করা যায় যে একটা মানুষকে তাকে দেশ থেকে বের করে দিছে, একমাত্র রাশিয়া তাকে সাপোর্ট দিয়ে সমর্থন করতেছে আর কি, তাকে সেখানে আশ্রয় দিছে। তো ইরানকে রাশিয়া যেভাবে সমর্থন দিছে অন্য কোনো দেশ ওইভাবে সমর্থন দেয় নাই। তাই কিন্তু ইরান রাশিয়ার যে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করছেন পুতিন, এবং পুতিনও বেশ তাদের সঙ্গে
আলোচনা করছেন। তারা বেশ বীরত্বের সঙ্গে যে যুদ্ধ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো সামনের দিনগুলোতে দেখা যাবে আরো কি অবস্থা হয়। আমরা সবাই নজর রাখবো। দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।